আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব সৈয়দ আতিকুল্লাহের লেখা বুধবার রাতে। তবে গল্প শোনার আগে যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি সৈয়দ আতিকুল্লাহের লেখা বুধবার রাতে। রিকশার পেছন ধরে লোকটা যেভাবে টান দিয়েছিল তাতে ছিটকে পড়বার কথা। রিকশাওয়ালাও বেকুব, আমিও বেকুব। তখন পর্যন্ত লোকটির চেহারা দেখিনি। ওই উঁচু আসনে বসে থাকলে ভালোভাবে দেখা হবে না। মনে এমনই দৃঢ় বিশ্বাস জন্মেছিল। ভাবলাম নেমে দেখি ব্যাপার কি। রিকশাওয়ালাও বোধহয় আমার মতো ভেবে থাকবে। আরোহী এবং চালক দুজনে প্রায় একসাথে নেমে পড়লাম। কারো মুখে কিন্তু কোনো কথা নেই। রিকশাওয়ালা দেখতে এমনিতেই বিষণ্ণ প্রকৃতির। ভেবাচেকা খেয়ে সে প্রায় নিভে যাওয়ার উপক্রম করছে। অভাবিত অবস্থায় পড়ি। আমরা দুজন মনের দিক থেকে খুব কাছাকাছি হয়ে আছি, অন্তত কিছুক্ষণ ধরে তাই মনে হচ্ছিল। রিকশাওয়ালার করুণ মুখ দেখে আমার মন খচখচ করছিল। ওকে একটু অভয় দেবার উদ্দেশ্যে বেশ দৃঢ়তার সাথে হাসলাম। শব্দ করে নয়, কেননা আমার ভিতরে উৎকণ্ঠা আছে। নামবার সাথে সাথে যে লোকটি রিকশা টেনেছিল সে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আমাকে আগাগোড়া দেখল বারবার। টান দেবার ধরন দেখে বুঝেছিলাম লোকটির স্বভাবে দৃঢ়তার চেয়ে উগ্রতা বেশি। চেহারা দেখে নিশ্চিন্ত হলাম আমার অনুমান মিথ্যা নয়। লোকটি বিশেষভাবে কি চায় জানি নে, তবে এইটুকু বুঝতে পারছি দাবি আদায় করার চেয়ে উল্টে পাল্টে দেখার দিকে লোকটির ঝোঁক প্রবল। আর সে কি চেহারা! আমি অন্য চিন্তায় তন্ময় ছিলাম বলে ওকে দেখে ভয়ে চিৎকার করে উঠিনি। শরীরে মনে এত অবসাদগ্রস্ত ছিলাম যে শুরু থেকে অনেকটা সময় পর্যন্ত বিস্ময় ছাড়া অন্য কোনো ভাব মনে আসেনি। অনুচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম, কি চাও? লোকটি কোনো কথা বলছে না। রাস্তাঘাটে এসব উন্মাদদের স্বাধীনভাবে চলাফেরা করতে প্রায় দেখি। দেখতে দেখতে উৎসাহ কমে গেছে। কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে পড়লে যা হয়। তাছাড়া দেখেছি পাগলরা অনেকটা সুস্থদের মতো পুনরুক্তিতে ভরা। সে কারণে আমার কৌতূহল নেই ওদের সম্পর্কে। লোকটিকে আবার জিজ্ঞাসা করলাম, কি চাও বলো না? পয়সা? লোকটি সজোরে আমার গালে এক চর বসিয়ে দিল। দাঁতে দাঁত ঘষে বলল, হ্যাঁ, পয়সা। পয়সা চিনেছিস খুব? খেয়াল করিনি আশেপাশে দু চারজন লোক এসে মজা দেখবার ফিকিরে দাঁড়িয়ে আছে। তাদের নিশ্চিত ভাব দেখে বুঝলাম এই পাগলটিকে তারা ভালোভাবে চেনে, হয়তো সারাক্ষণ তাদের ভেতরেই আছে। কাজেই গা সহা। আমাকে চর মারবার সাথে সাথে তারা সশব্দে হেসে ওঠে। আমি কিছু বুঝতে পারছি না বলেই তখন পর্যন্ত অপমানিত বোধ করিনি। স্বল্প সংখ্যক দর্শক। আমার চর খাওয়াতে তাদের এত আনন্দিত হবার কি আছে ভেবে পাচ্ছিলাম না। অপ্রস্তুত লাগছিল। সে কারণে একটু রুষ্ট স্বরে লোকগুলোকে বললাম, হাসছ যে বড়। একথা বলাতে কোনো লাভ হলো না। লোকগুলো আরও বেশি করে হাসতে থাকে। আশ্চর্য, সত্যি তারা আমার সাথে এই পাগলের ভয়ানক সম্পর্কটা উপভোগ করছে। গ্লানিবোধে আমার মাথা হেট হয়ে আসে। লোকগুলোর দিকে আর তাকাতে সাহস হয় না। রিকশাওয়ালা আবার আমার পড়শিও। এক পাড়াতে থাকি আমরা। ওর দিকে তাকিয়ে দেখলাম বেচারা ভয়ে জড়সড় হয়ে একটু দূরে দাঁড়িয়ে আরও কত কি যে অনিশ্চিত বিপদের আশঙ্কা করছে। ওকে সাহস দেওয়া দরকার, না হলে এক্ষুনি হয়তো রিকশা এবং আমাকে ছেড়ে পালাবে। বললাম, ডরাস নে কালু। কালো কিছু বলল না। দর্শকদের ভেতরে মধ্যবয়সী একজন লোক ফিক করে হেসে ফেলল আমার কথা শুনে। টিটকিরি দিয়ে খুব নিরপেক্ষ ভঙ্গিতে পাশের লোকটিকে উদ্দেশ্য করে বলল, চাচা, আপন প্রাণ বাঁচা। বুঝলাম যার হাতে পড়েছি সে উন্মাদ হলেও সহজ ব্যক্তি নয়। একটু একটু করে ভয় করছিল। বুকের ভেতর দুবদাব শব্দ হচ্ছে।
বাইরে তখন পর্যন্ত ভেঙে পড়ার আগে নকল বীরদের মতো একটা তাচ্ছিল্য ভাব টিকিয়ে রাখা গেছে। তার জন্য চেষ্টা করতে হয়েছে বিস্তর। জমের মতো দেখতে পাগলটা আমার চারদিকে অবিরাম পাক খাচ্ছে, অস্থিরতা ছড়াচ্ছে আর উচ্চস্বরে পাকিস্তানের প্রশংসা করছে। লোকগুলো একটু যেন ঝিমিয়ে পড়েছে, কিংবা যাকে বলা যায় হতাশ হয়ে পড়েছে। পাগলকে উস্কে দেবার জন্য এক ছোকরা মতন লোক বলল, ভদ্রলোক মানুষ, ছেড়ে দাও দরবেশ বাবা। যে ভঙ্গিতে কথাগুলো বলা হলো তাতে আমি একটু শঙ্কিত হয়ে উঠেছিলাম। বলার ধরন থেকে স্পষ্ট হয়ে উঠেছিল দরবেশ বাবার বিশেষ আক্রোশ আছে ভদ্রলোকদের ওপর। আশ্চর্য, এদিক থেকে ইতর মেয়েদের সাথে উন্মাদজনের খুব মিল আছে। দরবেশ বাবা নিজ মূর্তি ধরল, সে দাঁতে দাঁত ঘষল, হাসল, বুক চাপড়ালো, শেষে বলল, শালা ফুরফুর করে হাওয়া খাও না। আমি উত্তর খুঁজে পাইনি। হঠাৎ ওসব হাওয়া বিলাসীদের কথা কেন? হ্যাঁ বললে বিপদ হতে পারে, না বললে নিরাপদ থাকবো কি না কে জানে। অতএব মুখ হয়ে রইলাম। কথায় বলে, পোবার শত্রু নেই, দেখা যাক। দরবেশ বাবা শুরু করল, তোর বাচ্চার চুলে আগুন ধেই ধেই করে চলছে, তুই শালা হাওয়া খাও মাছের বাজারে। হাওয়া খাওয়ার জন্যে মাছের বাজার কোনো সঠিক জায়গা নয়, কাজেই হাওয়া বিলাসী নয়, বলা হচ্ছে কোনো দুর্বিনীত ও দায়িত্বজ্ঞানহীন লোকের কথা। লোকেরা হাততালি দিতে থাকে, আর সেই কি বৈচাসিক হাসি। এতক্ষণে অবস্থা সম্পর্কে ধারণা হয়। মাঝে মাঝে এই উন্মাদ লোকটি অনেক রাতে ঘরমুখো একজনকে ধরে আসর জমায়। লোকেরা হাসে, হাততালি দেয়। ভদ্রলোক হলে উন্মাদের সুবিধে, তার চালাদের জন্য। তাদের প্রতিভা সহজে বিকশিত হয়। আমাকে নিয়ে দরবেশ বাবার এই খেলা কখন শেষ হবে কে জানে। অধৈর্য লাগছে, আবার এত ক্লান্ত হয়ে আছি যে এই খেলায় অংশ নেবার মতো উৎসাহ নেই। কৌতূহল যা ছিল তারও কোনো চিহ্ন খুঁজে পাচ্ছি নে, বিশেষ করে চর খাবার পর থেকে। রিকশাওয়ালা দেখলাম ভিড়ের ভেতর বেশ ঢুকে গিয়ে নিজেকে একেবারে অচেনা করে তুলেছে। বেশ বুদ্ধিমান লোক, হাওয়া বুঝতে পারে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30। পাগল লোকটি আমার চারদিকে ঘুরছে তো ঘুরছেই। এতক্ষণে বোধহয় ওর ভেতর নাচের আমেজ এসে গেছে। আর চোখে তাকিয়ে দেখি তার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোরের মতো লোকগুলোর মুখের দিকে তাকাতে দেখি তারা সবাই খুশি। যা চেয়েছিল তাই পাওয়া যাচ্ছে বিস্তর পরিমাণে। এর ভেতরে হঠাৎ নিজের 2 উরুতে জোর 2 চাপড় লাগিয়ে পাগলটি চিৎকার করে উঠল, ইয়া আলী! ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকি, গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু কাকে কি বলবো ভেবে কুলকিনারা করে উঠবার আগেই ভারী ওজনের আরেকটি চড় লাগলো আমার বা কানের ওপর। 2 হাত দূরে ছিটকে পড়লাম। শুনলাম পাগল লোকটি বলছে, রাজার হুকুম। বিনা অজুহাতে মার খাওয়ার কথা আগে জানতাম না। অবশ্য এতে মনে করবার কিছু নেই, কেননা দর্শকরাও যেমন জানে, আমিও জানি লোকটি বদ্ধ উন্মাদ। তার মনের আনাচে কানাচে কী সব ভাব নড়াচড়া করে সে কথা আমাদের জানা নেই বলে ওর কথা বা কাজের বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে দর্শকের সাথে আমার একটা তফাৎ লক্ষ্য করছিলাম। যারা দেখছে আমার বিশ্বাস এমন ঘটনা ওরা প্রায় দেখে থাকে। তারা পাগলের প্রতিবেশী, সে কারণে আত্মীয়তা জন্মে গেছে ওর সাথে। ওরা জানে অন্যরকম কিছু না ভাবা পর্যন্ত পাগল লোকটি তাদের সাথে থাকবে। কাজেই তারা তাকে মেনে নিয়েছে। ওর ভেতর থেকে কথা উপভোগ করার মতো দিকগুলি তারা বেছে নিয়েছে। আর আমার বেলা, আমি এদের সকলের অচেনা, সেই অর্থে বিদেশি। কাজের জন্য এ বাজারের পথ দিয়ে যাই এবং এই গভীর রাতে পাগলের হাতে ক্রীড়নক। একান্ত অসহায় লোক যে অত্যাচারিত হচ্ছে। এ পাগলের সাথে আর হয়তো কোনোদিন দেখাও হবে না। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে এসব কথা মনে হচ্ছিল, কেন জানি না। হয়তো নিজের অসহায়তার জন্যই মন খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে। কোথাও কোনো জেদ নেই, প্রতিবাদ নেই। ক্ষমা করা কি সহজ এখন? সত্যি কথা বলতে কি, আমি পাগলকে ক্ষমা করতে প্রস্তুত হয়ে গাত্রোত্থান করলাম।
এই নিষ্ঠুরতার পর লোকগুলো আরও ঘনীভূত হয়েছে, একে অন্যের আরও কাছাকাছি দাঁড়িয়েছে। হাসছে সবাই, তবে শব্দ করে নয় আর। উন্মাদ আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। পড়ে গিয়েছিলাম, ঝটকা দিয়ে উঠে দাঁড়ালাম। ঠিক করলাম এবারে আত্মরক্ষার চেষ্টা করব। যদিও মারপিট করার ইচ্ছা আমার নেই, তবে প্রয়োজন হলে করব। সেই আমার কাল হলো। পাগলটি অবিরাম কিল চর ঘুষি দিচ্ছে। আমি দু হাত দিয়ে যতটা সম্ভব নিজেকে বাঁচাবার চেষ্টা করছি। লোকেরা আবার হাততালি দিচ্ছে। এই পর্যায়ে একটা জিনিস মনে হচ্ছে। পাগল লোকটি বারবার চেষ্টা করছিল আমাকে ঠেলে ঠুলে দর্শকদের দলে ভিড়িয়ে দেবার জন্য। আমি বাধা দিলাম এবং যেখানে ছিলাম সেখানেই থাকবার চেষ্টা করলাম। এই জন্য যে পাগলামির দর্শক হতে আমি অনিচ্ছুক, ভাবতেও গা ঘিন ঘিন করে। পাগলটা দাঁতে দাঁত ঘষছিল। রাজার হুকুম। আমি কৌতূহলী হয়ে উঠি। বললাম, কোন রাজা? বলল, নতুন রাজা। দর্শকদের ভেতর কখন দুজন পুলিশ কনস্টেবল এসে জুটেছে। তারাও গা ঢাকা দিয়ে মজা দেখছিল। রাজার হুকুমের কথা শুনে পুলিশ কনস্টেবল দুজন হেসে উঠল। লোকেরা আবার হাততালি দিল এলোমেলো। পাগলের মার থেমেছে। এখন তার গো, সে আমাকে লোকদের ভেতর ভিড়িয়ে দেবে। এই ইত্রামির অর্থ আমি জানি, সেই জন্যে তাকে প্রাণপণে বাধা দিচ্ছি। পুলিশ দুজন লাঠি হাতে ভিড় ঠেলে এগিয়ে এলো। পাগলের দিকে লাঠি উঠিয়ে বলল, বাবা দরবেশ, ভালোই ভালো পথ দেখো। পুলিশের উপদেশ কাজে লাগে। পাগল আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়েছে। পুলিশ দুজন ভিড় ভেঙে দিল। আমার রিকশাওয়ালা বিনীত ভঙ্গি করে এসে আমার সামনে দাঁড়াতে বললাম, চলো। পুলিশ দুজন রিকশার মুখ ঘুরিয়ে পাশের গলি দেখিয়ে দিল। বলল, এই পথ দিয়ে যাবেন না। ওই মোড়ে দেখলাম আরো দুজন পাগল রাস্তায় ঘোরাঘুরি করছে। এ খবর জানানোর জন্য কনস্টেবল দুজনকে ধন্যবাদ জানালাম। বললাম, ভারী সময় মতো এসেছিলেন, না হলে যে কি হতো। একজন আমার কথা শুনে হেসে ফেলল। আর কি হতো, আরও মার খেতেন, তারপর ওই দলে ভিড়ে যে হাততালি দিতেন। কিন্তু যে গলি দিয়ে যাচ্ছেন একটু সতর্ক থাকবেন। বললাম, কেন? এই গলি দিয়ে গেলে একটু পরেই বেশ্যাপাড়া, বেশ্যাপাড়া ছাড়ালে কবরখানা। আমার রিকশাওয়ালার আপত্তি নেই। সে ওই গলির পথ ধরল। ঘটনা 1.5 বছর আগেকার এক বুধবারের রাতে। ডায়েরিতে তার উল্লেখ আছে, একটু বর্ণনাও লিখেছিলাম। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।